আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ ও মেকানিক্যাল ডিপার্টমেন্টের সকল ক্লাস আপলোড করব। আজকের আলোচনার বিষয় হলো ফিজিক্স ভৌত পাঠের গতি ও গতির সমীকরণ বেসিক নিয়ে আলোচনা করব। টপিকস নাম্বার ওয়ান। টপিকস নাম্বার ওয়ান হচ্ছে দূরত্ব এবং সরণ। তো দূরত্ব এবং সরণ বোঝার জন্য আমরা শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনছি। চিত্রটা আমরা শুরুতে লক করে নিই। আচ্ছা, সরণ। সরণ হলো নির্দিষ্ট দিকে সোজা পথের দূরত্ব, যার মান এবং দিক উভয় থাকে। তার মানে আমরা বুঝলাম সরণ হলো একটি ভেক্টর রাশি, যাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন। আচ্ছা, যদি এই এক নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্টের দূরত্ব হচ্ছে 500 মিটার। 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্ট এটি হলো পূর্ব দিকে। আবার 2 নং পয়েন্ট থেকে 3 নং পয়েন্টের দূরত্ব হচ্ছে 250 মিটার এবং এর দিক হচ্ছে উত্তর দিক। অনুরূপভাবে 3 নং পয়েন্ট থেকে 4 নং পয়েন্টের দূরত্ব হচ্ছে 100 মিটার এবং এর দিক হচ্ছে পশ্চিম দিক। তার মানে আমরা খুব সহজে বলতে পারতেছি এই স্বর্ণের সংজ্ঞা না, এটা হলো মূল কথা আর কি। স্বর্ণের মূল কথা অনুযায়ী বা মূল কথা অনুযায়ী হচ্ছে 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্ট একটি সোজা পথের দূরত্ব এবং এর নির্দিষ্ট একটি দিক আছে। তার মানে 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্ট হলো সরণ। আবার অনুরূপভাবে 2 নং পয়েন্ট থেকে 3 নং পয়েন্ট এটি একটি সোজা পথের দূরত্ব এবং এর একটি নির্দিষ্ট দিক আছে, দিকটি হলো উত্তর দিক। তার মানে তার মানে দিকটি হলো কি উত্তর দিক। তার মানে 1 নং বিন্দু এবং 2 নং বিন্দু এটি একটি সরণ। আবার অনুরূপভাবে 3 নং পয়েন্ট থেকে 4 নং পয়েন্টের দূরত্ব হচ্ছে 100 মিটার, যা একটি সোজা পথের দূরত্ব এবং এর দিক হচ্ছে পশ্চিম দিক। তার মানে 3 নং পয়েন্ট থেকে 4 নং পয়েন্টে এটি হলো বস্তুর সরণ। আচ্ছা, সরণের পরে আসে দূরত্ব। দূরত্ব হলো 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 500 মিটার এবং 2 নং থেকে 3 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 250 মিটার এবং 3 নং থেকে 4 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 100 মিটার। আচ্ছা, যদি একটা গাড়ি এই পথ ধরে যে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসে, একটা গাড়ি 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসে, আবার এই 2 নং বিন্দুতে আসার পরে একটা মোড় নেয়, মোড় নেওয়ার পরে সে 3 নং বিন্দুতে যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সে সরণে অতিক্রম করে, কিন্তু এই মোড় নেওয়ার পরে এই মোড় নেওয়ার জন্য তার দিকটা আর একই থাকে না, তার দিকটা পরিবর্তন হয়ে যায়। যার জন্য তখন আমরা তাকে সরণ বলতে পারি না, আমরা তখন দূরত্ব বলি। আচ্ছা, বিষয়টা যদি আবার একটু রিপিট করি যে দেখো, কোনো একটা গাড়ি কোনো একটা গাড়ি যদি এই পয়েন্ট থেকে এই 1 নং পয়েন্ট থেকে কোনো একটা গাড়ি 1 নং পয়েন্ট থেকে কোনো একটা গাড়ি 2 নং পয়েন্টে আসে, সেক্ষেত্রে সে সরণের মাধ্যমে আসে। মানে দূরত্বটা হইতেছে 500 মিটার যে দূরত্ব অতিক্রম করে আসলো, সে দূরত্ব হলো সরণ। কারণ 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দু হলো নির্দিষ্ট দিকে এবং 500 মিটার দূরত্ব অতিক্রম করেছে। যেই গাড়িটা মোড় নিল, এই যে এই জায়গায় যে একটা মোড় নেওয়ার পরে, এই যে এরকম করে একটা মোড় নেওয়ার পরে, তাহলে দেখো প্রথম যার দিক ছিল পূর্ব দিক, এই মোড় নেওয়ার কারণে দিকটি হলো উত্তর দিক। যার জন্য তখন আমরা তাকে সরণ বলতে পারবো না। তার জন্য আমরা তখন তাকে বলবো দূরত্ব। দূরত্ব হলো কি? দূরত্ব হলো একটি দূরত্ব হলো একটি স্কেলার রাশি, যার যাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট। যার জন্য 1 নং বিন্দু থেকে এই 3 নং বিন্দুতে আমরা যদি এরকম করে বলি যে একটি বস্তু বা একটি গাড়ি 1 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে পৌঁছালো, 3 নং বিন্দুতে আসলো, এর জন্য সে মোট কত দূরত্ব অতিক্রম করলো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গাড়িটি প্রথমে 500 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তীতে 250 মিটার
দ্রুত অতিক্রম করে। তাহলে 1 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে গাড়িতে আসার জন্য মোট দূরত্ব হলো, এই দুটো যোগ করলে 500 এবং 250 যোগ করলে যা হয় তত কি মিটার। আবার অন্যভাবে যদি আবার বলতে পারি যে একটি গাড়ি এক নং 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে, 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে এবং 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুতে আসলো, সে মোট কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে আমরা যে খুব সহজ হিসাব, যে প্রথমে সে 500 মিটার দূরত্ব অতিক্রম করলো, পরবর্তীতে 250 মিটার দূরত্ব অতিক্রম করলো, পরবর্তীতে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। সুতরাং সে মোট দূরত্ব অতিক্রম করলো হলো 850 মিটার। এটা হলো এটা হলো দূরত্ব। আশা করি দূরত্ব এবং সরণের এই সরণ বিষয়টা আমরা বুঝতে পারছি। তার মানে যদি সংক্ষিপ্ত আমরা খুব সংক্ষিপ্ত আকারে মনে রাখতে চাই, সরণ হলো নির্দিষ্ট দিকে সোজা পথের দূরত্ব, নির্দিষ্ট দিকে সোজা পথের দূরত্ব, যাকে প্রকাশ করার জন্য অবশ্যই মান এবং দিকের প্রয়োজন হবে। আচ্ছা, টপিকস নাম্বার 2। টপিকস নাম্বার 2তে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ। আচ্ছা, টপিকস নাম্বার 2তে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ। আচ্ছা, আমাদের বেগ জিনিসটা আলোচনা করার জন্য বেগের এককটা আগে আমরা শুরুতে দেখতে চাই। আসলে বেগের এককটা কি। দেখো, বেগের একক ভি সমান সমান ভি সমান সমান মিটার পার সেকেন্ড। বেগ সমান সমান হলো কি, বেগের একক ভি সমান সমান মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই শুরুতে আমরা বেগ নিয়ে আলোচনা করব। দেখো, বেগ, এই যে এই বেগ নিয়ে শুরুতে আমরা আলোচনা করব। বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। আচ্ছা দেখো, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। আচ্ছা, তাহলে সরণ বিষয়টি যেহেতু আছে, তাহলে সরণ কি, সরণ বা এই 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সরণ হয়েছে, 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সরণ হয়েছে, তাহলে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুর দূরত্ব কত মিটার? 500 মিটার। তাহলে বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নং বিন্দু থেকে, এই যে 1 নং বিন্দু থেকে, এই যে 1 নং বিন্দু থেকে এই 2 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 500 মিটার এবং এটি নির্দিষ্ট দিকে সোজা পথের দূরত্ব। তার মানে এই 500 মিটারটা হচ্ছে সরণ। তাহলে বেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সরণ হচ্ছে 500 মিটার। যেহেতু 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সোজা পথের দূরত্বটা 500 মিটার, সেক্ষেত্রে আমরা এটাকে দূরত্ব বলবো না, আমরা এটাকে সরণ বলবো। কারণ 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে সরণ হয়েছে 500 মিটার এবং এটি নির্দিষ্ট দিকে। তার মানে দেখা গেল এবার সে লিখতে পারি 500 মিটার বাই এই 1 নং বিন্দু থেকে একটা বস্তু 2 নং বিন্দুতে পৌঁছানোর জন্য সময় নিয়েছে কত সেকেন্ড? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। সুতরাং এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে সেটাই বেগ, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আচ্ছা, অনুরূপভাবে দ্রুতি নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখো দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তার মানে এই চিত্রটা যদি তোমরা খেয়াল করো, আগের চিত্রটা যদি একটু মনে রাখো বা আগের চিত্রটা যদি একটু দেখো, আগের চিত্রতে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে পৌঁছানোর জন্য নির্দিষ্ট করে কোনো সময় ছিল না, এই সময়টা ছিল না। আবার 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে পৌঁছানোর জন্য এই সময়টা ছিল না, এবং 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুতে কোনো বস্তু পৌঁছানোর জন্য 2 সেকেন্ড সময়টা ছিল না। কিন্তু এই চিত্রতে জাস্ট আমরা শুধু সময় রেট করে দিয়েছি। তার মানে ওই চিত্র থেকে যদি ওই চিত্রটা আমরা একটু, এই চিত্রটা আগের চিত্রটা একটু খেয়াল করি, আগের চিত্রতে শুধু সময় ছিল না, এই সূত্রতে মানে এই চিত্রতে আমরা শুধু সময় রেট করে দিয়েছি। তার মানে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দু, 1 নং পয়েন্ট থেকে 2 নং পয়েন্ট হয়েছে সরণ। এই সরণের জন্য এই সরণকে যদি আমরা সময় দ্বারা ভাগ করি তাহলে বেগ পাই। আর 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 500 মিটার এবং 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুর দূরত্ব হচ্ছে, এই 3 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 250 মিটার এবং 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুর দূরত্ব হচ্ছে 100 মিটার। আমরা যদি বলি
তাহলে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয়। তাহলে দূরত্ব কতটুকু হলো? দূরত্ব সমান সমান দেখো তো, উপরে আমরা কি লিখতে পারি? উপরে লিখতে পারি, 500 মিটার, 500 মিটার প্লাস 250 প্লাস 100 মিটার। আর এই যে পথটা অতিক্রম করতেছে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে গেল, 2 নং বিন্দু থেকে 3 নং বিন্দুতে যাওয়ার জন্য কিন্তু সেটা কি হয়ে গেল? সেটা স্মরণ থাকলো না, সেটা হয়ে গেল দূরত্ব। এবং 3 নং বিন্দু থেকে 4 নং বিন্দুতে যাওয়ার জন্য যে মোট সময় লাগতেছে, সে মোট সময় লাগতেছে কত বন্ধু? দেখো, প্রথম লাগতেছে 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে যাওয়ার জন্য সময় লাগতেছে হলো 5 সেকেন্ড, 5 সেকেন্ড প্লাস এই 2 নং বিন্দু থেকে, এই 2 নং বিন্দু থেকে এই 3 নং বিন্দুতে যাওয়ার জন্য সময় লাগতেছে হলো 3 সেকেন্ড, 3 সেকেন্ড প্লাস এই 3 নং বিন্দু থেকে এই 4 নং বিন্দুতে কোনো একটি বস্তু পৌঁছানো যাওয়ার জন্য সময় লাগতেছে হলো 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এটা এটা যদি ক্যালকুলেশন করার পরে আমাদের একটা মান আসবো, সেটা হতেছে দ্রুতি। দ্রুতির একক কি বলো? মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওকে। তাহলে আমরা আশা করি ব্যাক এবং দ্রুতির বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আসলে এই বিষয়গুলো ডুয়েট ভর্তি পরীক্ষা বা ডুয়েট এডমিশনে কোনো এরকম করে সংজ্ঞা আসে না। তবে আমাদের যে গতি এবং গতির সমীকরণ এই অধ্যায়টা করার জন্য আহ, আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটা হলো ব্যাক এবং সরণ। এই ব্যাক এবং সরণকে বোঝানোর জন্যই আমাদের এই দ্রুতির বিষয়টা অতিরিক্ত আলোচনা করা লাগলো এবং দ্রুতর বিষয়টা আলোচনা করা লাগলো। সেক্ষেত্রে আচ্ছা, তাহলে টপিকস নাম্বার 3, টপিকস নাম্বার 3তে আমরা আলোচনা করব, টপিকস নাম্বার 3তে আমরা আলোচনা করব, টপিকস নাম্বার 3তে আছে গড় দ্রুতি অথবা গড় বেগ। দুটি, এই দুটো জিনিসের মধ্যে যে একটা সম্পর্ক আছে বা পার্থক্য আছে, সেই পার্থক্য সূক্ষ্ম একটা পার্থক্য, সেই পার্থক্যটা বোঝানোর জন্য আমরা দুটো চিত্র নিব। তো শুরুতে আমরা গড় দুটি জিনিসটা একটু দেখি যে আসলে গড় জিনিসটা মূলত কি বা। তো দেখো, কোনো একটা বস্তু 1 নং বিন্দু থেকে, এটা আসলে গড় দ্রুতি বিষয়টা আমরা এই ছবির মাধ্যমে দেখে দেখে আসলে বুঝতেছি। যে দেখো, কোনো একটা বস্তু এই 1 নং পয়েন্ট থেকে, কোনো একটা বস্তু এই পয়েন্ট থেকে, এই পয়েন্টে আসলো, তার জন্য সে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে দেখো, মানে দূরত্ব অতিক্রম করছে 100 মিটার। এটা কিন্তু অবশ্যই সরল না, কারণ দেখো একটা সোজা পথের দূরত্ব না, একটা আঁকা বাঁকা পথে আছে। 100 মিটার দূরত্ব এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। দেখো, এটা কিন্তু একটা সোজা পথের দূরত্ব না, এটাও একটা কি আঁকা বাঁকা পথের দূরত্ব। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হলো 200 মিটার। তো এটা একটা সোজা পথের দূরত্ব না, মানে সোজা পথের দূরত্ব না, তার মানে এই জায়গায় কোনো সরণ নাই, এই জায়গায় হয়েছে সব কি বলো? দূরত্ব। তাহলে দেখো, 1 নং পয়েন্ট থেকে এই এই এ বিন্দু থেকে, এই বি বিন্দুতে হলো মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত বলো? এটা যদি আমরা এরকম করে হিসাব করি যে 100 মিটার, 100 মিটার প্লাস 50 মিটার প্লাস 200 মিটার, এই এককটা কি হয় বলো? সবগুলোর ক্ষেত্রে দেখো মিটার আছে, যে মিটার মিটার মিটার। তার মানে যদি আমরা টাকা যোগ টাকা যোগ টাকা যোগ করি তাহলে কি হয় বলো? টাকায় হয়। সেক্ষেত্রে এই জায়গায় আমরা কি মিটার লিখতে পারি। একটু বড় করে দেই। আবার দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট সময় কত আছে বলো? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য মোট সময় নিচ্ছে কত? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য সময় নিচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমরা শুরুতে লিখি এই জায়গায় 20 প্লাস এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য সময় নিচ্ছে হলো 15 সেকেন্ড, 15 সেকেন্ড প্লাস এই বিন্দু থেকে এই লাস্ট বিন্দু বি বিন্দুতে আসার জন্য সময় নিচ্ছে হলো 10 সেকেন্ড। তো এগুলো সবগুলো যদি যোগ করি তাহলে হতেছে কি বলো?
সেকেন্ড। তাহলে দেখো তো এই গড় দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আসলে আমাদের এই গড় দ্রুতি আমাদের এই অধ্যায়ে ম্যাথ করার জন্য লাগবে না, আমাদের লাগবে গড় বেগ। তো আমরা এখন গড় বেগটা আলোচনা করি যে আসলে গড় বেগটা কি। তো একটু ওয়েট করি, আমরা চিত্রটা মুছে দেই। চিত্রটা মুছে দিই। তাহলে আমরা এখন আলোচনা করব হলো গড় বেগ। আসলে গড় বেগটা একটু আমাদের বোঝার বিষয় বা আমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো, গড় বেগ বোঝার জন্য আমাদের এই চিত্রটা একটু লক্ষ্য করি। এই চিত্রটা একটু লক্ষ্য করি, ভালোভাবে লক্ষ্য করি। দেখো, কোনো একটা বস্তু কোনো একটা বস্তু এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এই দেখো, এই বস্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো, এই বস্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো। আসার জন্য এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 50 মিটার। এই 50 মিটার দূরত্বটা অবশ্যই সরণ। কারণ দেখো, নির্দিষ্ট দিকে, এই যে দেখো একটা সোজা নির্দিষ্ট দিকে সোজা পথের দূরত্ব, তার মানে এটা হচ্ছে সরণ। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু এই বিন্দুতে বস্তুটা আসতে এই বস্তুতে আসতে সময় লাগছে হলো 3 সেকেন্ড, এবং মোট দূরত্ব অতিক্রম করছে হলো দূরত্ব বা সরণ হলো 50 মিটার। আবার এই বস্তুটাই এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য সময় নিচ্ছে হলো 2 সেকেন্ড, এবং এই বিন্দু থেকে এই বিন্দুতে তার সরণ হলো 25 মিটার। তার মানে দেখো, এই দুটো এই বিন্দুতে কিন্তু সরণ হয়েছে, এই বিন্দুতে কিন্তু সরণ হয়েছে, এই পয়েন্টে সরণ ছিল, এই পয়েন্টেও সরণ ছিল। তাহলে আমরা সরণ আর সরণ যোগ করতে পারি। তাহলে গড় বেগ সমান কি লিখতে পারি আমরা? দেখো, গড় বেগ সমান লেখা যায় হচ্ছে মোট সরণ। তাহলে মোট সরণ কত হয়েছে বলো? মোট সরণ হয়েছে 50 মিটার প্লাস 25 মিটার। সরি, একটু 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 বোঝা যাচ্ছে না। 25, তাহলে কি মোট সরণ কত বলো? মোট সরণ হয়েছে 50 মিটার প্লাস 25 মিটার। ব্রেকেট দিয়ে আটকায় দেয়। তাহলে এককটা হতেছে কি বলো? মিটার। আর নিচে থাকতেছে কত? মোট সময়। মোট সময় দেখো, এই যে হলো 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসার জন্য, এটা আমরা যদি এরকম করে চিহ্নিত করি, এটা হলো 2 নং বিন্দু, আর এটা হলো 1 নং বিন্দু, এটা 3 নং বিন্দু। তাহলে দেখো, এই 1 নং বিন্দু থেকে 2 নং বিন্দুতে আসার জন্য সময় লাগছে হলো 3 সেকেন্ড। তাহলে মোট সময় কত লাগতেছে? 3 প্লাস 2, এককটা হতেছে সেকেন্ড। তার মানে এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে, একক হইতেছে মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের গড় বেগ। আচ্ছা দেখো, এই গড় বেগটা বিষয়ে আরো যদি আমরা একটু ভালোভাবে আলোচনা করি, এই গড় বিষয়টা দেখো, এই গড় 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 বলতে আমরা কি বুঝি? দেখো, কোনো একটা ম্যাচে বা ইনিংসে মুশফিকুর রহিম যদি করে 20 রান, এবং সাকিব আল হাসান যদি করে 20 রান, তাহলে আমরা যদি বলি তাদের গড়ে মোট কত রান করলো, তাহলে যেহেতু দুইজন খেলোয়াড়, সেক্ষেত্রে আমরা কি করব? তাদের মোট রান উপরে হইতেছে মোট রান মোট রান আর খেলোয়াড়ের সংখ্যা কয়জন? 2জন। তো এখান থেকে যা বের হবে সেটা হলো তাদের গড় রান, তাদের গড় রান। আচ্ছা, যদি আরো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে দেখো, কোনো একটা বস্তু, ধরো এই একটা বস্তুই,
এখন আদিবেগ এর একটা আদিবেগ ছিলাম ইউ সমান সমান দেই, এরকম কি ধরি আমরা যে ইউ সমান সমান 5 মিটার পার সেকেন্ড। আর এই 2 নং বিন্দুতে আসা পরে তার ভি হলো 15 মিটার পার সেকেন্ড। এই দুটা এই দুটা ডাটা থেকে যদি আমরা বলি যে গড় বেগ বের করো, তাহলে গড় বেগ সমান সমান আমরা এরকম করে করতে পারি যে দেখো, এই গড় বেগ সমান সমান আমরা এরকম করে লিখতে পারি যে ইউ প্লাস ভি বাই 2। এটা হলো গড় বেগ। তাহলে ইউ এর মান কত আছে বলো? এই জায়গা থেকে আমরা লিখতে পারি ইউ সমান সমান দেওয়া হলো 5 মিটার পার সেকেন্ড প্লাস 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড বাই হতেছে 2। তাহলে হতে যোগ করার পরে হতেছে আমাদের 10 মিটার পার সেকেন্ড। আমাদের এরকম করেও গড় বের করা লাগবো এই অধ্যায়ে। আচ্ছা, আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। আমরা পিকচারটা আনলক করি। 5, টপিকস নাম্বার 5 আমরা আলোচনা করব ত্বরণ এবং মন্দন, যা এই অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস, ত্বরণ এবং মন্দন। তো এখন দেখি আমরা ত্বরণ এবং মন্দন এই বিষয়টা একটু মানে বোঝার চেষ্টা করব। তোমরা হয়তো চিত্র দেখে বুঝতে পারতেছো যে আসলে ত্বরণ এবং মন্দন বিষয়টা। তারপরে একটু কথা বলি, তোমরা ত্বরণ এবং মন্দন বিষয়টা বুঝতে পারতেছো। তার মানে দেখো, ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে বলো? ত্বরণ বলে। তার মানে দেখো, যদি কোনো এবং মন্দন হতেছে, ত্বরণ হতেছে যে দেখো এই যে ত্বরণ সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং মন্দন হতেছে সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো আমরা ত্বরণ নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই একটা বস্তু, এই বস্তুতে শুরু এই বস্তুর শুরুতে বেগ ছিল হলো 20 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে এই বস্তুর বেগ হচ্ছে কত বলো? 30 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো, ত্বরণ মানে কি? সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এই জায়গায় যদি একটু আলোচনা করি, দেখো তো যে এই জায়গায় যদি একটা আমরা ত্বরণ নিয়ে আলোচনা করি, তাহলে হয়তো ত্বরণকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি। সরি, একটু হয়ে গেল। ত্বরণকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তো এফ সমান সমান এফ সমান সমান বেশি বেগ। দেখো বেশি বেগ কত? 30 মাইনাস কম বেগ হলো 20। 20 এককটা কি হতেছে বলো? বেগ থেকে বেগের এককটা যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হতেছে না। টাকা মাইনাস টাকা, যদি 20 টাকা থেকে তুমি 10 টাকা বিয়োগ করো, তাহলে থাকতেছে কত বলো? 10 টাকা। তাহলে এককটা আমরা টাকায় লিখবো। তাহলে 20 থেকে যদি 30 বাদ দাও, তাহলে এককটা হতেছে কত বলো? মিটার পার সেকেন্ড। আর সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই যে হার কথা থাকা মানে কি? এই হার কথা থাকা মানে হচ্ছে সময় দ্বারা ভাগ। তার মানে দেখো, এই জায়গায় হতেছে 3
সেকেন্ড। এখন দেখো তো, এই 20 থেকে যদি আমরা, সরি 30 থেকে যদি 20 বাদ দেই, তাহলে উপরে থাকতেছে 10 মিটার পার সেকেন্ড, আর নিচে থাকতেছে 3 সেকেন্ড। তো এই 10, এই 10কে যদি 3 দ্বারা ভাগ করি, আমরা কোনো একটা মান পাবো। এই মানটা এই জায়গায় লেখলাম। আসলে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো যে ত্বরণের এককটা মূলত কি আসে। তো দেখো, এই সেকেন্ডের নিচে মনে মনে একটা এক আছে, এই সেকেন্ডের নিচে মনে মনে একটা এক আছে। তাহলে এককটা কি হয়েছে দেখো, এই যে এককটা মিটার পার সেকেন্ড, এই যে আমি একটু গুল দিয়ে দেখাই, এই যে মিটার পার সেকেন্ড, এটা আমরা শুরুতে লিখলাম মিটার পার সেকেন্ড, এটাই লিখলাম। তাহলে দেখো তো, এটা পরে আছে, এটা আমরা ভাগ আকারে আছে, তাহলে এটা আমরা যদি গুণ করি, তাহলে কি হতেছে দেখো, উপরে হতেছে সেকেন্ড, নিচে হতেছে 1। তাহলে যদি আমরা গুণ করি তাহলে এটা উল্টে যাবে, উল্টে যাওয়ার পরে কি হতেছে বলো, উপরে হবে 1 আর নিচে হতেছে সেকেন্ড। তার মানে ত্বরণের একক হতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো এফ বা এ, ত্বরণের একক হতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের একক সেম, একই একক, মন্দনেরও সেম একই একক, শুধু একটা মানে ধনাত্মক এবং ঋণাত্মক দিয়ে আমরা বুঝতেছি যে যদি ধনাত্মক থাকে তাহলে হচ্ছে ত্বরণ, আর যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি বলবো, মন্দন। আচ্ছা দেখো, তাহলে এবার আমরা মন্দন নিয়ে আলোচনা করি। মন্দন নিয়ে আমরা এই পাশে আলোচনা করব। মন্দন নিয়ে আমরা এই পাশে আলোচনা করব। তাহলে মন্দন হতেছে কি দেখো, সময়ের সাথে সাথে ব্যাক হ্রাসের হারকে মন্দন বলে। এই যে দেখো, সময়ের সাথে সাথে ব্যাক হ্রাসের হারকে মন্দন বলে। এই যে মন্দনের সংজ্ঞাটা আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে ব্যাক হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে দেখো তো, এই একটা বস্তু, এই একটা বস্তু, এর প্রথমে ব্যাক ছিল হলো 20 মিটার পার সেকেন্ড, পরবর্তীতে এই বস্তুর বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। আমাদের দেখো, প্রথম ছিল 20, পরবর্তীতে হলো 5, অবশ্যই তার বেগ কমছে। তার মানে কি হয়েছে বলো, বেগ কমলে আমরা বুঝতেছি এর মন্দন হয়েছে। তাহলে মন্দন হলে বন্ধু দেখি যে আসলে, আসলে এই যে একই সূত্র এরকম করে, তাও এর পাশে আমরা দেখাই। ত্বরণ এবং মন্দনকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। তাহলে এফ সমান সমান, এফ সমান সমান আমরা লিখতে পারি যে বড় বেগ, মানে আদি শেষ বেগ বা আদি বেগ লিখতে পারি আমরা। তার মানে দেখো, যদি আমরা এরকম করে লিখি যে 5 মাইনাস, তার একটু একটু 5টা বোঝা যাচ্ছে না, 5টা বোঝা যাচ্ছে না, 5 মাইনাস 20, এর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আর এই হার কথা যেহেতু আছে, হার থাকলে অবশ্যই সময় দ্বারা ভাগ। তাহলে এই বিন্দু থেকে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে সময় লাগছে হলো কয় সেকেন্ড বলো, 3 সেকেন্ড। এই যে আমরা এই জায়গায় 3 সেকেন্ড দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে দেখো, এই জায়গায় যদি আমরা ক্যালকুলেশন করলে একটা ঋণাত্মক মান পাবো, একটা ঋণাত্মক মান পাবো। এই ঋণাত্মক মান দ্বারা আমাদের বুঝতে হবে এখানে মন্দন হয়েছে। দেখো, এই যে -20, প্লাসের 20 থেকে -15 গেলে পর্যন্ত থাকতেছে কত বলো, -15। এই -15, যে -15কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, তাহলে কি হতেছে বলো, -5 থাকতেছে। তাহলে লিখেই দিই তোমাদের, হ্যাঁ, আমাদের
এখানে হচ্ছে -5 -5। তো দেখো এই পাশে কি আছে, এককটা এই আগের মতো যদি আমরা করি তাহলে হইতেছে এই সেকেন্ডের নিচে মনে মনে একটা এক আছে। তো দেখো, আর এটা তো বড় বড় দাগ দিয়ে ভাগ ভাগ আকারে আছে, তাহলে উপরে আছে হলো, উপরেরটা কোনো পরিবর্তন হয় না, মিটার পার সেকেন্ড গুণন এই নিচের একটা উল্টে যায় উপরে হবে, উপরে যাবে, তার মানে উপরে 1, নিচে হলো সেকেন্ড। তার মানে ত্বরণ এবং মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি ত্বরণ এবং মন্দন আমরা বিষয়টা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী টপিক্সে যাই। পরবর্তী টপিক্সটা হলো, পরবর্তী টপিক্স নাম্বার 6। টপিক্স নাম্বার 6-এ আমরা আলোচনা করব, টপিক্স নাম্বার 6-এ আমরা আলোচনা করব সূত্রগুলো নিয়ে, যে আসলে এই অধ্যায় ম্যাথগুলো করার জন্য কিছু সূত্র আমাদের মুখস্থ করতে হবে। আসলে মুখস্থ না করলেও সূত্রগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কারণ এই সূত্রগুলোতে আমরা হিউজ পরিমাণে ম্যাথ করব, যার জন্য আমাদের সূত্রগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। তো দেখি, তারপরও একটু ওয়েট করো। টপিক্স নাম্বার 5-এ আছে সূত্রগুলো। তো সূত্রগুলো দেখো, এই সূত্রগুলো ভি সমান সমান ইউ প্লাস এফ টি, ভি সমান সমান ইউ প্লাস মাইনাস এফ টি, এক নম্বর সূত্র। আবার 2 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2 এফ এস, এস সমান সমান ইউ টি প্লাস হাফ এফ স্কোয়ার। আর এই যে ভি বার সমান সমান ভরবেগের সূত্র হচ্ছে ইউ প্লাস ভি বাই টু, যে সূত্রটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যে দেখছি আর কি। আর সমবেগের সূত্র এস সমান সমান ভি বার টি। তো দেখো, এখানে ইউ সমান সমান হচ্ছে আদিবেগ, ইউ সমান সমান এখানে, এখানে ইউ সমান সমান হচ্ছে, এখানে ইউ সমান সমান হচ্ছে আদিবেগ, ভি হলো শেষ বেগ, আর এস হলো, এসতে হলো সরণ, টিতে হলো সময়, এফতে হলো ত্বরণ অথবা মন্দন, আর ভি বার হলো গড়বেগ। আচ্ছা, এই নোটটা আমাদের একটু দেখতে হবে, যে প্লাস মাইনাস যুক্ত সূত্রগুলোতে ত্বরণ হলে প্লাস এবং মন্দন হলে মাইনাস বসাতে হবে। প্লাস মাইনাস যুক্ত সূত্রগুলোতে ত্বরণ হলো প্লাস এবং মন্দন হলে কি বসাতে হবে বলো, মাইনাস বসাতে হবে। এই সূত্রগুলো মুখস্থ করবো। এখানে আরো দুই একটা সূত্র আমি সম্পূর্ণ সূত্র দেই নাই, এখানে তমস সেকেন্ডের সূত্র আছে, কারণ আজকে তমস সেকেন্ডের বিষয় নিয়ে আলোচনা করবো না, আলোচনা করলে টপিকটা অনেক বড় হয়ে যাবে। আরো কিছু ম্যাথ করার জন্য আরো কিছু অতিরিক্ত দুই একটা সূত্র এই জায়গায় লাগতে পারে। এই সূত্রগুলো আমরা পরবর্তীতে ম্যাথ করার সময় বেসিক দিয়ে তারপর আমরা ম্যাথ করা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী টপিক্সে যাই। এই জায়গায় আসলে কিছু নাই, এই জায়গায় সূত্রগুলো পড়লে হয়ে যাবে, আর এই সূত্রগুলো তোমরা জানো, ক্লাস 9-10-এ তোমরা সূত্রগুলো পড়ে আছো, আর এখনো আমাদের বই আছে, তোমরা সূত্রগুলো দেখলেই বুঝতে পারবা। এগুলো তো আর এরকম করে আলোচনা করার মতো কিছু নাই। তাহলে আমরা দেখো, টপিক্স নাম্বার 6 আমরা পরিমাপ ও পদ্ধতি লক্ষ্য করে নিই। আচ্ছা দেখো, পরিমাপ ও পদ্ধতি। আচ্ছা, আমরা সাধারণত তিনটি তিনটি পদ্ধতিতে পরিমাপ করে থাকি। একটা হলো এমকেএস পদ্ধতি, একটা হলো সিজিএস পদ্ধতি, আর একটা হলো কি বলো, এফপিএস পদ্ধতি। আমরা সাধারণত, সাধারণত শব্দের অর্থ হলো কি বলো, বেশিরভাগ, আমরা সাধারণত বেশি বা বেশিরভাগ এই কি বলে, যে তিনটি পদ্ধতিতে পরিমাপ করে থাকি। একটা হলো এমকেএস পদ্ধতি, এই যে এমকেএস পদ্ধতি, আর একটা হলো কি বলো, এই যে সিজিএস পদ্ধতি, এই যে সিজিএস পদ্ধতি, আর একটা হলো এফপিএস পদ্ধতি। আচ্ছা দেখো, তো আচ্ছা, আমরা কেন এই তিনটি পদ্ধতিতে পরিমাপ করে থাকি? আমরা কেন একটি পদ্ধতিতে পরিমাপ করি না? একটি পদ্ধতিতে করলে আমাদের সহজ হতো না? তিনটি পদ্ধতিতে করা লাগতো না? আচ্ছা, এই বিষয়ে একটু কথা বলি। আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মাপো, সেক্ষেত্রে তুমি কি করবা? তোমার কাছে যে স্কেলটা আছে, টেবিলের উপরে যে ছোট একটা স্কেল আছে, সেন্টিমিটার মিলিমিটার যুক্ত স্কেলটা, তুমি সেই স্কেল দিয়ে খুব সহজেই সুন্দর করে বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে আমাকে বলতে পারবা যে এই বইয়ের দৈর্ঘ্য এত, প্রস্থ এত এবং উচ্চতা এত।
কিন্তু একইভাবে যদি বলি যে তুমি জয়দেবপুর থেকে ঢাকা বিমানবন্দরের দূরত্ব বা রেল লাইনের যে দূরত্ব, সেই দূরত্বটা তুমি মাপো, তুমি নিশ্চয়ই তোমার কাছে যে স্কেলটা আছে সেই স্কেলটা দিয়ে তুমি দূরত্ব মাপতে যাবে না। তুমি যদি সেই স্কেল দিয়ে দূরত্ব মাপো, তাহলে আসলে লোকে বললে তোমার লোকে দেখলে তোমাকে পাগল বলবে বা হাসাহাসি করবে। মানে এটা সম্ভব না, এটা অনেক সময় লাগবে। তো দেখো, এই জন্য আমাদের এই তিনটি পদ্ধতি আছে, যে আমাদের পরিমাপের সুবিধার জন্য এবার যখন যে পদ্ধতি, যে স্কেল বা যে পদ্ধতি ব্যবহার করলে আমাদের খুব সহজে আমরা পরিমাপ করতে পারবো, তার জন্য আমাদের এই তিনটি পদ্ধতিতে আমরা পরিমাপ করে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পারতেছো, মানে বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। তো দেখো, এই এমকেএস পদ্ধতি, পদ্ধতিগুলোর নাম এই জায়গায় আমরা লিখে দিছি, যে একটা হলো দেখো এমকেএস পদ্ধতি, এই যে একটা হলো এমকেএস পদ্ধতি, এক পদ্ধতির নাম হলো এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, আর হলো এফপিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতিতে ভরের একক হলো কেজি, এমকেএস পদ্ধতিতে ভরের একক হলো কি বলো, কেজি, আর দৈর্ঘ্যের একক হলো মিটার, আর অভিকর্ষীয় ত্বরণ, আর সরি এই দেখো সময়ের একক হলো সেকেন্ড। এই দেখো এম কে এস, এই জায়গায় একটু বিষয়টা খেয়াল করো। এমতে হলো কি বলো, এমতে হলো ভর, তাহলে ভরের একক হলো কি কেজি, আমরা সবাই জানি। এমকেএস পদ্ধতিতে, সরি এই দেখো এমকেএস পদ্ধতিতে এমতে হলো মিটার, এমতে কি বলো, এমতে হলো মিটার, এই যে মিটার, দৈর্ঘ্যের একক মিটার। আর কেজি হলো, কেজির প্রথম অক্ষর কে, দেখো এই যে কেজি হলো, ভরের একক হলো কেজি, এবং সময়ের একক হলো সেকেন্ড। আমরা এই সব পদ্ধতিতে সময়ের একক হলো সেকেন্ড, যার জন্য আমরা এই চিত্রতে এরকম করে সেকেন্ডের জন্য কোনো কিছু করি নাই কে। তো দেখো, অভিকর্ষীয় ত্বরণ জের মান হতেছে এমকেএস পদ্ধতিতে 9.81। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, আমাদের অনেক ম্যাথ করতে হবে এই 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষীয় পদ্ধতিতে জের মান হতেছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম, সিজিএস পদ্ধতিতে ভরের একক হলো গ্রাম, এবং দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। আর অভিকর্ষীয় ত্বরণ জের মান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দুটো একক আমাদের খুব অনেক বেশি ম্যাথ করার জন্য লাগবে। আর হলো এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে হলো ভরের একক হলো পাউন্ড, আর দৈর্ঘ্যের একক হলো ফিট, আর অভিকর্ষীয় ত্বরণ জের একক হলো অভিকর্ষীয় ত্বরণ জের মান হলো 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা অভিকর্ষীয় ত্বরণ নিয়ে সবার শেষে একটু আলোচনা করব। আসলে অভিকর্ষীয় ত্বরণ নিয়ে একটা অধ্যায় আছে আমাদের। তো এই অধ্যায়ে যে কিছু, এই অধ্যায়ে অনেকগুলো ম্যাথ আছে, এই অধ্যায় ম্যাথগুলো করার জন্য যতটুকু বেসিক লাগে আমরা ততটুকু বেসিক দিয়েই শুধু আলোচনা করব, তাহলে অনেক ক্লাস, তা না হলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। আর আমরা এই ক্লাসটা, যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা অনেক শর্টকাট, অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ম্যাথ করার জন্য যে জিনিসগুলো লাগে আমরা সেই জিনিসগুলো শুধু আলোচনা করতেছি, এর বিষয়ে আমরা কোনো কিছু আলোচনা করতেছি না। এরপরে আসো একক নিয়ে আলোচনা, একটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে একক। এই একক নিয়ে আলোচনা আমাদের, আমরা একক অনেকেই অনেকভাবে করি, অনেকে মুখস্থ করি, যে তবে আমি সাধারণত এরকম করে বলি যে মুখস্থ করার চেয়ে যদি আমরা এরকম করে বুঝে বুঝে চিত্র আঁকে এককটা করি, এরকম করে করলে আমাদের মুখস্থ হয়ে যাবে। তবে এরকম করে মুখস্থ করলে আমাদের মাথায় কোনো প্রেশার পড়বে না, আমরা বুঝতে পারবো না যে আসলে আমরা কেমনে মুখস্থ করলাম। তাহলে দেখো, এই দেখো এই জায়গায় একটা নোট পড়ে লিখি সবসময়, দেখো একটা, এই নোটটা আগে একটু দেখো, যে এই নোটটা দেখো, নোটটা হলো বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়, বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়, এবং ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। দেখো এই যে ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। সেক্ষেত্রে দেখো, মিটার বড় একক কার তুলনায়, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারের তুলনায় মিটার বড়, যার জন্য মিটার উপরে, মিটারের চেয়ে ছোট হলো ডেসিমিটার, ডেসিমিটারের চেয়ে ছোট হলো সেন্টিমিটার, সেন্টিমিটারের চেয়ে ছোট হলো মিলিমিটার। তো আমরা যদি এরকম করে একটা ঘর আঁকাই, যে প্রথমে দিলাম 1 মিটার, তারপর 1 ডেসিমিটার, 1 সেন্টিমিটার, 1 মিলিমিটার, প্রত্যেকটা ঘরের দূরত্ব হলো 10 মিটার। দেখো এই যে 10 10 করে দিয়ে দিছি, প্রত্যেকটা ঘরের দূরত্ব হলো 10
মিটার। তার মানে দেখো মিটার থেকে যদি তুমি কোনো সময় ডেসিমিটারে আসো, দেখো এই যে এই জায়গা থেকে, দেখো এই যে এই লাল বিন্দু থেকে তুমি যদি এই জায়গায় আসো, তাহলে তোমার লাভ দিতে হবে কয় ঘর বলো? 10 পরিমাণ জিনিস লাভ দিতে হবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারতেছি যে 1 মিটার সমান সমান, এই দেখো এই যে বড় একক থেকে ছোট একক গেলে গুণ করতে হয়। 1 মিটার সমান সমান, আমি যদি বলি যে 1 মিটার সমান সমান কত ডেসিমিটার, তুমি বলবা এই চিত্র দেখে দেখে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। আবার যদি বলি যে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, তুমি এই বিন্দুতে আসো, দেখো এই যে এই বিন্দু থেকে তোমাকে এই বিন্দুতে আসতে হবে। যদি বলি 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, তাহলে তোমাকে প্রথম আসতে হবে, দেখো এই 10 গুণন 10, তাহলে তুমি এই সেন্টিমিটারে ঘরে আসতে পারবা। তার মানে 1 মিটার সমান সমান আমরা লিখতে পারি এরকম করে, দেখো যে 1 মিটার সমান সমান হলো 100 সেন্টিমিটার। দেখছো খুব সহজ না? দেখো এই যে 1 মিটার সমান সমান, দুইটা লাভ দেওয়া পরে 10 আছে, 10 গুণন 10, 1 মিটার সমান সমান হতেছে 100 সেন্টিমিটার। আবার যদি বলি যে 1 মিটার সমান সমান কত মিলিমিটার, সরি, 1 মিটার সমান সমান কত মিলিমিটার, তুমি কেমন করবে বলো? তুমি আসো এই যে এই মিটারে ঘরে, 1 মিটার এই জায়গা থেকে আসা লাগবে তোমার এই যে নিচের ঘরে, দেখো এই যে নিচের ঘরে। তাহলে 1 মিটার সমান সমান কত মিলিমিটার, এই চিত্রটা খেয়াল করো। 1 মিটার সমান সমান কত মিলিমিটার, তোমার এই ঘর থেকে লাভ দেওয়া লাগবে কয়টা? একটা লাভ, দুটা লাভ, তিনটে লাভ। প্রত্যেকটা লাভের দ্রুত হতেছে 10 করে, দেখো তাহলে হতেছে 1 মিটার, 1 মিটার সমান সমান হতেছে 10 গুণন 10 গুণন 10। সবগুলো কি হবে বলো? তাহলে তাহলে কত হতেছে বলো? 10 গুণন 10 গুণন 10, তাহলে হতেছে 1000 কি বলো মিলিমিটার। তাহলে দেখো আমি চিত্র দেখে খুব সহজে বলতে পারবো যে 1 মিটার সমান সমান, এই যে 1 মিটার সমান সমান, দেখো 1 মিটার সমান সমান হতেছে 1000 মিলিমিটার। 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। আবার যদি অনুরূপভাবে বলি, বিষয়গুলো একটু পরিষ্কার করে, হ্যাঁ একটু পরিষ্কার করে নেই। তাহলে দেখো আচ্ছা, দেখো যদি বলি, যদি বলি যে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার, তাহলে তুমি কোন ঘরে আছো বলো? যদি বলি 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার লিখি যে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার, 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার। তার মানে তুমি আসো এই ঘরে, এই ঘরে আসো না, দেখো তো এই ঘর থেকে তোমার যা লাগবে কোথায় বলো? এই 1 মিটারের ঘরে। তাহলে 1 মিটারের ঘরে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? দেখো লাভ দিতে হবে কয়টা ঘর? একটা ঘর, দুইটা ঘর। তার মানে তোমার আছে কি, এই দেখো এটা এরকম করতে হবে। তার মানে ভাগ দেওয়া লাগবে, এই ভাগ চিহ্নটা রাখলাম। তাহলে উপরে হলো 1 আর নিচে হইতেছে 100, 10 গুণন 10, এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে ততই মিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কত মিটার, তাহলে হতেছে 1/100, কি বলো? 1/100 ক্যালকুলেশন করলে যা হতেছে তত মিটার। আবার একটু খেয়াল করো, আবার যদি বলি, আবার যদি বলি আবার যদি বলি যে 10 সেন্টিমিটার সমান সমান কত মিটার, যদি বলি যে এই যে 10 সেন্টিমিটার সমান সমান কত
মিটার। তাহলে কি করো বলো, এই যে উপরে দিবা এরকম করে 10 গুণন 1, আর নিচে দিবা তোমার কি দেখো এই সেন্টিমিটারের ঘর থেকে এই যে তুমি এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এই জায়গা থেকে মিটারে জ্বালাবো, তোমার এই সেন্টিমিটার থেকে মিটারে দিতে তোমার কয় ঘর লাভ দিতে হবে বলো, 2 ঘর। এই যে 2 ঘর লাভ দিতে আসো, 10 গুণন 10, এটা ক্যালকুলেশন করে যা হইতেছে তত মিটার। ঠিক আছে। তো অনুরূপভাবে যদি আমরা আবার আরো একটু দেখি, আরো কিছু ক্যালকুলেশন করি। আমরা আরো যদি কিছু ক্যালকুলেশন করি, আবার যদি বলি যে 5 মিটার সমান সমান কত মিলিমিটার, যদি বলি যে 5 মিটার সমান সমান কত মিলিমিটার, দেখো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে দেখো 1 মিটার সমান সমান, তাহলে দেখো এই এই যে 1 মিটার সমান সমান এই 1 মিটার থেকে আমাদের আসতে হবে, এই 1 মিটার থেকে আসতে হবে আমাদের এই যে নিচে ঘরে। মানে দেখো আগে ছিল 1, একের জায়গায় একের সাথে যদি 5 গুণ করি তাহলে 5 একে 5, তাহলে দেখো তো এই যে এরকম হতে থাকে না, কয় ঘর লাভ দিতে হবে, 1 ঘর, দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর লাভ দিতে হবে। তার মানে দেখো এই যে 5 গুণন 10 গুণন 10 গুণন 10, এই ক্যালকুলেশন করলে যা হতেছে মনে হয় 5,000 হবে, 5,000 কি বলো, ক্যালকুলেশন করলে যা হতেছে তত মিলিমিটার। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আবার যদি এরকম করে বলি যে কি বলবো বলো তো দেখি, যে 20 মিলিমিটার সমান সমান কত মিটার, যদি এরকম করে বলি যে 20 মিলিমিটার সমান সমান কত মিটার। আসলে একটা ভালোভাবে বুঝলে পরবর্তীতে তোমরা যদি চিত্র আঁকাও এরকম করে দেখতে পারবা বা শিখতে পারো খুব সহজেই। তাহলে দেখো যদি বলি 20 মিলিমিটার সমান সমান কত মিটার, তাহলে দেখো যে এরকম করে আমরা যদি, যেহেতু আমরা ছোট একক থেকে বড় এককে যাচ্ছি তার মানে অবশ্যই আমাদের ভাগ করতে হবে, তাহলে আগে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই। দেখো এরকম করে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো যদি 1 মিলিমিটার থাকতো তাহলে আমরা উপরে 1 দিতাম, কিন্তু এই জায়গায় আছে 20 মিলিমিটার, তখন আমরা দিতেছি উপরে দেবো 20, আর নিচে দেখো এই যে মিলিমিটার থেকে আমাদের মিটার যেতে যার জন্য কয়টা ঘর লাভ দিতে হবে, আমাদের ঘর লাভ দিতে হবে 3টা করে, 3টা ঘর, এবং প্রত্যেকটা ঘরের দূরত্ব হলো 10 মিটার। মানে দেখো এই যে এরকম করে দিতে হবে 10 গুণন 10 গুণন 10, এটা ক্যালকুলেশন করলে যা হয়েছে তত মিটার। ঠিক আছে, মনে হয় বিষয়টা বুঝে যাচ্ছে। আর একটু দেখি, আর একটা দেখি। আসলে এই বিষয়টা যদি কেউ শিখতে পারো এরকম করে সব লেখক কনভার্ট করা সম্ভব। তুমি এই যে সময়ের এককগুলো কনভার্ট করতে পারবে, যে বছর থেকে মাস, দিন। তো দেখো যদি আমরা এরকম করে আবার বলি যে 1 সেন্টিমিটার, বা সরি যে আসলে 50 সেন্টিমিটার সমান সমান কত মিটার, 50 সেন্টিমিটার সমান সমান কত মিটার, 50 সেন্টিমিটার সমান সমান কত মিটার। তাহলে একইভাবে দেখো আমাদের ছোট একক থেকে বড় এককে যা লাগতেছে, তার মানে যদি ছোট একক থেকে বড় এককে যায় তাহলে আমাদের কি করতে হবে বলো, ভাগ করতে হয়। তাহলে আগে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পরে উপরে আছে কত বলো, 50, উপরে আছে 50, আর দেখো এই যে সেন্টিমিটার থেকে আমাদের যদি মিটারে যায় তাহলে আমাদের 2 ঘর লাভ দিতে হয়, 1 ঘর এবং 2 ঘর, প্রত্যেকটা ঘরের মান কত বলো 10 করে, তাহলে হতেছে 10 গুণন 10, এটা ক্যালকুলেশন করলে যা হয় তত মিটার। আচ্ছা, আমাদের মনে হয় যে আসলে মিটার, ডেসিমিটার,
সেন্টিমিটার বা মিলিমিটার যদি এরকম করে তোমরা করতে পারো, এই একই কথা। দেখো এই যে বড় একক থেকে ছোট এককগুলো গুণ করতে হয়, তার মানে মিটার থেকে তুমি যত নিচের দিকে যায় যেটাতে আসো না কেন তোমাদের অবশ্যই গুণ করতে হবে। আর অনুরূপভাবে যে এই নিচে গুলো থেকে যদি তুমি উপরে গুলো যাও, তাহলে এই যে এরকম করে ভাগ চিহ্ন দিয়ে উপরে এই মান, উপরে যে ছোট ঘরে মানটা লিখে উপরে ওই লবে থাকবে ছোট ঘরে মান এবং হরে থাকবে এই লাভ, মানে ঘর সংখ্যা, যতগুলো ঘর লাভ দিতেছো ততগুলো ঘর গুণ আকারে হবে। যেরকম করে যদি আমরা বলি মাইলেরটা যদি এরকম করে কনভার্ট করি, যে দেখো যদি মাইলেরটা এরকম করে কনভার্ট করি, আমরা একটু বুটটা পরিষ্কার করে নেই। যদি মাইলেরটা এরকম করে কনভার্ট করি, এই জায়গায় দেখো কি আছে, হলো চিত্রটা দেখো। হলো চিত্রটা দেওয়া আছে হলো 1 মাইল গজ ফিট ইঞ্চি। মাইল গজ ফিট ইঞ্চি, বা ইংলিশে বলা হয় আট। আচ্ছা, যদি বলি যে 1 মাইল সমান সমান কত ফিট, এই একই রকম আগে যেরকম করে দেখালাম, এটা যেরকম করে করলাম সেরকম করে আমরা এটাও করি। যে এরকম করে একটা চিত্র আঁকবো, চিত্র আঁকে একটু মুখস্থ করব। যে 1 মাইল সমান সমান যদি বলি যে 1 মাইল সমান সমান কত ফিট, যদি বলি যে 1, সরি একটু, যদি বলি যে 1 মাইল সমান সমান কত ফিট, তাহলে দেখো আমি যদি বলি যে 1 মাইল সমান সমান কত ফিট, তাহলে তুমি এই যে মাইলের ঘর হলো এটা, এই জায়গা থেকে তোমার ফিটে আসার জন্য কয় ঘর লাভ দিতে হবে? অবশ্যই 2 ঘর লাভ দিতে হবে। তাহলে প্রথম ঘরের মান হলো 1760 এবং দ্বিতীয় ঘরের মান হলো 3। তাহলে 1 মাইল সমান সমান আমরা লিখতে পারি যে 1 মাইল সমান সমান হতেছে 1760 গুণন 3। এটা ক্যালকুলেশন করলে যা হতেছে তত কি হবে বলো, তত ফিট। কারণ কি দেখো, মাইল হলো বড় একক, বড় একক, বড় এককের থেকে তুমি ছোট এককে আসতেছো, অবশ্যই তোমাকে গুণ করতে হবে। বড় একক থেকে ছোট একক গেলে অবশ্যই তোমাকে গুণ করতে হবে, এবং ছোট একক থেকে বড় একক গেলে অবশ্যই তোমাকে ভাগ করতে হবে। আচ্ছা, আবার যদি বলি যে 5 মাইল সমান সমান কত ইঞ্চি, 5 মাইল সমান সমান কত ইঞ্চি, তাহলে যদি বলি যে 5 মাইল সমান সমান কত ইঞ্চি, তবে অনুরূপভাবে তুমি দেখো আবার কি করতে, বড় একক থেকে ছোট এককে আসতেছো, 5 মাইল থেকে তুমি আসতেছো কত ইঞ্চিতে আসতেছো, তার মানে বড় থেকে ছোটতে আসতেছো, তোমাকে কয়টা ঘর লাভ দিতে হবে বলো? তোমাকে 3টা ঘর লাভ দিতে হবে। তো প্রথম ঘরের দূরত্ব হলো 1760, আর দ্বিতীয় ঘরের দূরত্ব হলো 3, এবং তৃতীয় ঘরের দূরত্ব হতেছে 12। তাহলে দেখো 1 মাইল একের জায়গায়, এই জায়গায় শুধু 5 বসায় দিই আমরা, তাহলে হচ্ছে দেখো এই যে 5 গুণন 1760 গুণন 3 গুণন 12। এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে কি বলো, ততই ইঞ্চি। ঠিক আছে, তাহলে দেখো 5 মাইল সমান সমান, দেখে এই সম্পূর্ণ লাইনটা, এই বড় লাইনটা ক্যালকুলেশন করলে যা হইতেছে তত ইঞ্চি। ক্যালকুলেশন করে এই জায়গায় বসায় দিলেই হয়ে যাচ্ছে। আবার অন্যভাবে যদি বলি যে 10 ফিট সমান সমান কত মাইল, তাহলে একটু একটু ওয়েট করো, আমরা একটু একটু পরিষ্কার করে নিই। 10 ফিট সমান সমান যদি বলি যে 10 ফিট সমান সমান কত মাইল, সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো? যদি বলি যে 10 ফিট সমান সমান কত মাইল, তুমি কি করো বলো? 10 ফিট সমান সমান কত মাইল, তার মানে
আমি আসি এই ফিটের ঘরে, আমাকে যেতে হবে মাইলের ঘরে। তার মানে দেখো আমাদের বড় একক, ছোট একক থেকে বড় এককে যাওয়া লাগতেছে। তার মানে ছোট একক থেকে যদি আমরা বড় এককে যাই, তাহলে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। যাবে এই যে লেখা নোট করে দেওয়া আছে, দেখো ছোট একক থেকে বড় এককে গেলে অবশ্যই ভাগ করতে হবে। যেমন আমাদের আগে একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম, একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। আছে কত বলো, 10 ফিট। তার মানে এই যে একের পরিবর্তে আমরা এই জায়গায় 10 দিলাম। এই ফিট, ফিট থেকে যদি আমরা মাইলে যাই, তাহলে কয়টা ঘর লাফ দিতে হয়, 2টা ঘর লাফ দিতে হয়। এই যে ফিট থেকে, এই ফিট থেকে যদি আমরা মাইলে যাই, তাহলে আমাদের 2 ঘর লাফ দিতে হয়। তাহলে একটা ঘরে, প্রত্যেকটা ঘরের দূরত্ব কত ডিস্টেন্স হতেছে, দেখো একটা ঘরের ডিস্টেন্স হতেছে 3। তাহলে দেখো 3 গুণন 1760, এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে ততই কি বলো, এটা ক্যালকুলেশন করলে যা হইতেছে ততই মাইল, তত মাইল। আবার যদি বলি যে 20 ইঞ্চি সমান সমান কত ফিট, যদি বলি যে 20 ইঞ্চি সমান সমান কত ফিট, কি করবো বলো? তার মানে কি দেখো, ইঞ্চি হলো ছোট একক, ছোট একক থেকে বড় একক গেলে আমাদের অবশ্যই ভাগ করতে হবে। এই দেখো এই যে ইঞ্চি থেকে আমাদের ফিটে যেতে বলতেছে, তাহলে ইঞ্চি থেকে ফিটে গেলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমাদের একটা ভাগ চিহ্ন দিয়ে দিলাম। ভাগ চিহ্ন উপরে হোক কত বলো, উপরে হতেছে 20, আর নিচে হইতেছে, উপরে হইতেছে 20, আর নিচে হইতেছে কত বলো, কয় ঘর লাফ দিতে হবে, অবশ্যই এক ঘর। এক ঘরের মান হতেছে 10। এটা ক্যালকুলেশন করলে যা হতেছে ততই কি বলো, ফিট। ক্লিয়ার? আশা করি তো ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা পরবর্তী টপিক্সে যাই। এরকম করে সময়ের এককটা তোমরা কনভার্ট করিও।